হ্যালো ফুটবল ফ্যান্স, চলুন আজকে একটু সেমিফাইনাল নিয়ে প্যাচাল করি। কারণ কিছু কিছু জিনিস আসলে লিখে আসলে বোঝানো যায় না। তো ব্যাপারটা হচ্ছে যে টপ 4টা দলে কিন্তু সেমিফাইনালে গেছে, এবং আগামী 2টা রাত আমাদের মতো ফুটবল দর্শক যারা আছে তাদের কাছে কিন্তু ঐতিহাসিক রাতের মতোই, কারণ বেশ কিছু মহাযুদ্ধ আমরা দেখব। তো প্রথমে আসেন অল অল ইউরোপিয়ান সেমিফাইনাল, যেটা ফ্রান্স আর স্পেন নিয়ে একটু কথা বলি। ফ্রান্স আর স্পেন, দেখেন এই জিনিসটা হচ্ছে আমার কাছে 60-40, 60 হচ্ছে ফ্রান্স, 40 হচ্ছে স্পেন। কারণ ফ্রান্সের শক্তিমত্তা হচ্ছে তাদের তেড়ে ফুরে আক্রমণ করার যে প্রবণতাটা, কারণ সেটা হচ্ছে সেখানে হচ্ছে আমরা অলিসে আছে, তারপরে হচ্ছে দুয়ে আছে, তারপরে হচ্ছে আপনার এমবাপ্পে আছে, দেমবেলে আছে। সো নিঃসন্দেহে একটা ভালো অ্যাটাক, এবং ফ্রান্সের শক্তিমত্তাই সেটা, এবং দিদিয়ের দেশম সহ পুরো টিম ম্যানেজমেন্ট, থিঙ্ক ট্যাঙ্ক, তারা এটার উপরেই জোর দিবে। আর স্পেনের দিকে কী আছে, স্পেন হচ্ছে তাদের দেখেন ঐতিহ্যগতভাবে তাদের যে আইডেন্টিটি, টিকি টাকা পজিশন বেস গেম, সেটাই খেলবে, এবং মিডফিল্ড কন্ট্রোল করেই তারা খেলতে চাবে। দেলা ফুয়েন্তে এতদিন তাই করছে, এবং মিডফিল্ডে কিন্তু একটা সলিড ওদের সেট আপও আছে, যেমন পেদ্রি, রদ্রি আর হচ্ছে দানি ওলমো। তো তো মনে করেন যে একটা ভালো চান্স আছে, কারণ আবার স্পেনের কিন্তু এমবাপ্পের মতো প্রোফাইলের প্লেয়ার নাই, লাইক লিথাল গোল স্কোরার নাই, কিন্তু লাস্টের নকআউট ম্যাচে আমরা দেখতেছি মিকেল মেরিনো বেশ ভালো করতেছে, সে গোল বের করে আনতেছে এবং স্পেনকেও ম্যাচ জিতাচ্ছে। এদিকে মনে করেন যে ওয়ারজাবালের আসলে এখন প্রমাণ করার দরকার যে সে বিগ ম্যাচের প্লেয়ার। তো সে কেন যেন গ্রুপ পর্বের পর থেকে আসলে নিজেরে সেইভাবে খুঁজে পাচ্ছেন না। দেখা যাক এই ম্যাচে কী করে, বাট স্পেন এখনও ওই জায়গায় ভর করবে। আর এদিকে ফ্রান্স তো মনে করেন তেড়ে ফুটে আক্রমণই করবে, ওরা হচ্ছে কুইক কাউন্টার বেসড, একদম অল অল আউট একটা ফুটবলই খেলবে, তারা চেঞ্জ করবে না। সো এখন দেখা যাক কি হয়। আবার এদিকে আপনার মনে করেন ফ্রান্সের ডিফেন্সিভ যে ব্যাপারটা, সেটা কিন্তু বেশ সলিড। এটা শুরুতে যখন স্কোয়াড ঘোষণা করছিল তখন আমার মনে হয়েছিল যে না, স্পেন হয়তো ডিফেন্সিভলি অতটা বেশি অ্যাক্টিভ না, বাট স্পেন কিন্তু ভালো। কুবার্সি আছে, লাপোর্তে আছে, এদিকে পেদ্রো পোরো আর ওদিকে কুকুরেয়া, ওরা কিন্তু ভালো খেলতেছে। ইভেন কুকুরেয়া, পেদ্রো পোরো কিন্তু অ্যাটাকে গিয়েও বেশ সুবিধা করতেছে, ঠিক আছে। যেমন এদিকে মনে করেন লেফটে যদি নিকো না খেলে, অ্যালেক্স বেইনা আছে, আমি মনে হয় নামটা একটু ভুল উচ্চারণ করছি, মাফ করবেন। তো যাই হোক, তার সাথে হচ্ছে কুকুরে একটা ভালো করে কানেকশন বিল্ড করে। এদিকে আবার হচ্ছে ইয়ামালের সাথে আপনার পেদ্রো পোরো আছে, যে গিয়ে ওখানে অ্যাটাক করে চলে আসতে পারে। সো ফ্রান্সের জন্য ম্যাচটা কঠিন হবে। আর যেহেতু ফ্রান্সরে স্পেন হারাইছে, তো ওই একটা এক্সপিরিয়েন্স আসলে স্পেনের পক্ষেই কাজে দিবে, আর ফ্রান্সও একটু দুশ্চিন্তায় থাকবে স্পেনরে নিয়ে। এখন দেখা যাক কী হয়। দুই দলই আসলে নিজেদের স্বভাবগত যে ফুটবলটা খেলে সেটাই খেলবে। এর মধ্যে আসলে দেখা যাক যে কে বা কারা আসলে মুভমেন্টটা ক্রিয়েট করতে পারে। কারণ দেখেন বিশ্বকাপের এই বড় বড় ম্যাচগুলা কিন্তু মুভমেন্টের উপরে নির্ভর করে। সো এখানে আসলে একজন দুইজন স্ট্যান্ড আউট করবে এবং তারাই ম্যাচটা বের করে নিয়ে আসবে, সিম্পল। তো এখন দেখা যাক কী হয়। একটা দিন শেষে একটা ভালো ফুটবল দেখবো, ভালো একটা ফুটবল ম্যাচ দেখবো। 90 মিনিট কোন দিক দিয়ে চলে যাবে বুঝবো না, এক্সট্রা 30 মিনিট কোন দিক দিয়ে চলে যাবে বুঝবো না। আর যদি মনে করেন পেনাল্টিতে যায় তাহলে তো কথাই নেই, সেইখানে মনে করেন যে আরেক রকমের ফাটাফাটি হবে। সো দেখা যাক কী হয়। এখন যে মূল বিষয়, যে আর্জেন্টিনা আর ইংল্যান্ড নিয়ে, এটা নিয়ে হয়তো একটু বেশি কথা বলবো আমি এখন। আর্জেন্টিনা ইংল্যান্ডের ম্যাচটা বলতে গেলে এটা কিন্তু টাইপ অফ গুপ্ত রাইভালরি ম্যাচ, ঠিক আছে। কারণ আর্জেন্টিনার ইতিহাস ইংল্যান্ডের সাথে কীরকম, এটা আসলে যারা ফুটবল দেখে বা ফুটবল সম্পর্কে খোঁজ খবর রাখে তারা কিন্তু খুব ভালো করে জানে। এখন এদিকে বলতে গেলে আসলে কাগজে কলমে হয়তো অনেকে আর্জেন্টিনার শেষ দেখতেছেন এই জায়গায়।
আমিও যদি আমার লজিক্যাল ব্রেনটা দূরে সরায় রাখি এবং নিউট্রালি যদি চিন্তা করি, মানে লজিক্যালি চিন্তা না করে যদি আমি জাস্ট একদম ব্ল্যাঙ্কলি চিন্তা করি যে কী হইতে পারে, হ্যাঁ আমিও ইংল্যান্ডে ফেভারিট রাখবো এবং ওরা আর্জেন্টিনার শেষ আমি এখানেই দেখবো। বাট কোয়ার্টার ফাইনালের পর থেকে যে কয়টা দিন গ্যাপ গেছে, আমি না খুব ভাবছি যে আসলে কি হচ্ছে। সবার একটা অভিযোগ যে এবার আর্জেন্টিনা হাই ইন্টেন্সিটি ফুটবলটা খেলতেছে না, তারা অ্যাটাক করতেছে না, কিছু করতেছে না। এটার এটার নিয়ে আমি ভাবছি, এটা নিয়ে ভাবার পরে আমার মাথায় আসলো যে আসলেই কেন খেলতেছে না। তো যেটা ভাবার পরে যেটা বুঝলাম যে দেখেন 2022-এ যে দলটা ছিল এবং 2026-এ যে স্কোয়াডটা নিয়ে আসা হয়েছে আমেরিকাতে গেছে, বয়সের কিন্তু একটা ডিফারেন্স আছে ভাই। আর 4 বছরের একটা গ্যাপ গেছে, বা 3.5 বছর 4 বছর, যেটা প্লেয়ারদের বয়স কিন্তু বাড়ছে। সো তারা আগের মতো ইন্টেন্সিটি ফুটবল খেলবে না, এটাই স্বাভাবিক। তাদের অ্যাজিলিটি এগুলা কমবে, ওকে, তাদের কমবে, এটা স্বাভাবিক, এটা নেচারের নিয়ম, এটা মাইনে নিতেই হবে। তো আর বাকিরা বলবেন যে লিওনেল মেসি, ভাই লিওনেল মেসি 39 বছর বয়স, 39 বছর বয়সে এই লোক যা করতেছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর আমি ওই রকম যোগ্যতা সম্পন্ন লোক না যে লিওনেল মেসি নিয়ে কথা বলবো। সে যা করতেছে গ্রেট, এর জন্য তারা গড বলা হয়। যাই হোক, স্কালোনিটা সবাই গালাগালি করতেছেন যে কীভাবে কী করতেছে, কী খেলাইতেছে, কী করতেছে। বাট দেখেন, আমি স্কালোনির জায়গায় নিজেরে হালকা একটু রেখে বোঝার চেষ্টা করলাম যে কী হইতেছে। দেখেন, আমার স্কোয়াডের বয়স বাড়ছে, আর যুক্তরাষ্ট্রের যে পরিমাণ হিট ওয়েভ চলতেছে, সেইখানে যে আবহাওয়ার সাথে মানায় নেওয়ার যে ব্যাপারটা, সেটাও কিন্তু ম্যাটার করে। হ্যাঁ, অনেক শীতাতপ নিয়ন্ত্রিত ম্যাচে স্টেডিয়ামের মধ্যে খেলাধুলা হয়েছে, বাট যাই হয়েছে হোয়াট এভার, বাট এটা কিন্তু একটা ম্যাটার করে। আর এই টুর্নামেন্টটা কিন্তু মনে করেন যে খুব গ্যাপে যে হইতেছে তা কিন্তু না। দেখেন, বিগত 10 দিনে আমাদের আর্জেন্টাইন টিম ম্যাচ খেলছে 3টা, যেটা অনেক বড় বড় ম্যাচ ছিল, লাইক কেপ ভার্দে, তারপরে মিশর, আর সুইজারল্যান্ড। হাই ইন্টেন্সিটি গেম গেছে, নার্ভের উপর প্রেশার গেছে, ফিজিক্যালিও প্রচুর প্রেশার গেছে। বড় ম্যাচ বলতে আমি বুঝেছি যে 90 মিনিটের অতিরিক্ত ম্যাচ খেলতে হয়েছে, ঠিক আছে। এখন দেখেন স্কালোনি কীভাবে এই টিমটা ম্যানেজ করছে, এটার জন্য সে হ্যাটস অফ জানাই। যে আর্জেন্টিনা কিন্তু ছিল, আপনার ইনজুরি সংক্রান্ত সমস্যা ছিল, যেমন নিকো পজের একটা ইনজুরি ছিল, তারপর আপনার হচ্ছে লিওনেল মেসির স্বয়ং ইনজুরি ছিল, পুতি রোমেরোর একটা ইনজুরি সংক্রান্ত বিষয় ছিল, তারপরে হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজের লিচার ছিল, তারপরে এমিলিয়ানো মার্টিনেজের কিন্তু আঙুলের সমস্যা ছিল, সেটা নিয়েও কিন্তু সে বিগত 6টা ম্যাচ খেলতেছে, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে যে স্কালোনি খেলাটাকে ইচ্ছা করে স্লো করে দিছে বা স্লো খেলাচ্ছে, যাতে প্লেয়াররা রিকভারি টাইমিংটা পায়। কারণ হাই ইন্টেন্সিটি ফুটবল যদি আর্জেন্টিনা চাইলে কিন্তু খেলতে পারে, কিন্তু যদি ফার্স্ট হাফে খেলা বের না হয়, যদি সেকেন্ড হাফে গিয়ে মেসিরা আমার সাব করাইতে হয়, তাহলে আমি কী করবো। আর আরেকটা বিষয় হচ্ছে, এই দল কিন্তু খেলে আসলে মেসির জন্য খেলে, এটা হচ্ছে একদম সোজা বাংলা কথা, মেসির জন্য খেলে। মেসি মাঠে থাকলেই বাকি 10 জনের ভিতরে একটা অন্যরকম উদ্দীপনা কাজ করে। আর ভাই, মেসি যেহেতু আমাদের আছে, আমরা কেন ব্যবহার করবো না ভাই? মেসি কেন্দ্রিক, মেসি এই দলের নিউক্লিয়াস, তারই যদি আমার সেকেন্ড হাফে সাব করে নিতে হয়, আমার পুরো জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এত বড় বিগ ম্যাচে এসে এত বড় রিস্ক আসলে স্কালোনির মতো কোচরা নেবেন না। শুধু স্কালোনি না, কোনো কোচই নিতে চাইবেন না যে যারে ঘিরে আমার দলটা খেলতেছে তারে আমি উঠাই নিব। সো মেসি রয়েস হয়ে খেলতেছে এবং বাকি যারা আছে তারাও বেশ রয়েস হয়ে ফুটবলটা খেলতেছে, যাতে তারা সেকেন্ড হাফের পরেও যদি এক্সট্রা টাইমে যায় বা হচ্ছে টাই ব্রেকারে যায়, তারা কিন্তু সেখান থেকে ম্যাচ বের করে আনতে সক্ষম। আর আর্জেন্টিনার এই টিমটা হইতেছে, ভুলে যাবেন না, মেন্টালি মনস্টার এক একজন, ঠিক আছে। টিম কম্বিনেশনে টিম বন্ডিংয়ে এই টিমের ধারে কাছে এখন কেউ নাই, সত্যি বলতে যেটা। সো স্কালোনি ওই জায়গাটাতেই বেশি ব্যবহার করতেছেন। আর
দেখেন, তরুণদের উপরে ভরসা করাটা যে খুব একটা ভালো সিদ্ধান্ত তাও না, কারণ দিন শেষে ফুটবলে না এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ম্যাটার করে। এখন এই আর্জেন্টিনার দল আপনার মনে করেন বিগ ম্যাচ কীভাবে বের করে আনতে হয় সেটার একটা এক্সপিরিয়েন্স আছে। এখন আপনি যদি সুইজারল্যান্ডের এগেনস্টে যদি পুরো একাদশ চেঞ্জ করে দিতেন, লাইক মনে করেন গোলকিপার থেকে শুরু করে আমার অ্যাটাকিং থার্ড পর্যন্ত পুরো যদি চেঞ্জ করে দিতেন, যে ইয়ং প্লেয়ারগুলো আছে তারা কতটুকু পারফর্ম করতে পারতো? মনে হয় না বেশি পারতো, কারণ এই চাপ নেওয়ার ক্ষমতা কিন্তু তাদের মধ্যে নাই, তাদের এক্সপিরিয়েন্সটা নাই। তাদেরকে দলের সাথে রেখে 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 গ্রুম করতে দিয়েছে। ফুটবল ভাই ওই একজন ভালো খেললো তারে এনে নামাই দিলাম, এটা না। ফুটবল না গ্রুমিংয়ের বিষয়। 18-18 যে বাজে ফেসটা দেখছি আর্জেন্টিনার 14 পর থেকে 15, 16, 17, 18, 19, 20 যে বাজে ফেসটা দেখছি, সেইটার মতো আসলে ভয়ানক ফেজ চাই না আর কোনো দল ফেস করুক। বাট খুব খারাপ সময় ছিল। এবং স্কালোনি যখন ম্যানেজার হিসেবে নিয়োগ পাইলেন, তিনি কিন্তু 18 পর থেকে একটা প্রজেক্ট হিসাবে দলটাকে গুছাইছেন, যার ফলে তার ফলস্বরূপ আমরা 22 সালে এসে কাঙ্ক্ষিত ট্রফিটা পাইছি। ইভেন এখনও আমাদের টিম কিন্তু ক্যাপেবল এই ট্রফিটাকে ডিফেন্ড করার মতো। হয়তো অনেকে গাইলাগালি করতে পারেন, কমেন্টে এসে হয়তো খোঁচা মারতে পারেন, বাট ভাই আমি অনেক ক্লোজলি ফুটবল দেখছি এবং আর্জেন্টিনার কোর ফ্যান যারা আছে তারাও বিশ্বাস করবে যে ভাই এই দল এখনও ট্রফি ডিফেন্ড করার মতো ক্যাপেবল। ওরা এখনও ওদের 5th গিয়ারের ফুটবলটা খেলতেছে না, সেকেন্ড, থার্ড, ফোর্থ এই গিয়ারে ওরা চলতেছে। এখন স্কালোনি যে টাইপের মানুষ, মানে এইবার তার একটু অন্যরকম লাগতেছে, বাট মানুষ তো চেঞ্জ হয় নাই, ঠিক আছে। সে কিন্তু 22-এ সারপ্রাইজই করছে আমাদের। অ্যান্ড যেহেতু দল সেমিফাইনালে চলে আসছে, অবশ্যই তার কাছে সারপ্রাইজ এলিমেন্ট হিসেবে কিছু না কিছু আছে, যার ফলে সে এখনও মনে করেন, সেই দিনও দেখলাম ক্যান্সার সিটিতে সে আর আয়ালা দুজন মিলে সাইক্লিং করতেছে। ভাই ইংল্যান্ডের আগে ম্যাচ, আপনি গেছেন আপনার অ্যাসিস্ট্যান্ট নিয়ে সাইক্লিং করতে, ভাবা যায়? সো অবশ্যই তার কাছে কোনো না কোনো প্ল্যান আছে, তার কাছে কোনো না কোনো জিনিস আছে। এখন সে দলের কাছে আছে, সে বুঝতেছে, ঠিক আছে। আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, এই যে ইনজুরি সংক্রান্ত দলটাতে যে এভাবে ম্যানেজ করে নিয়ে আসছে, এইটা ভাই সেরা। এবং তার এই স্লো ফুটবলটাই মূলত সবগুলা প্লেয়ারের ইনজুরি থেকে ফিরে আসতে অনেক বেশি হেল্প করছে। এইটা আমরা কেউ ভেবে দেখিনি, ঠিক আছে। বাট আমি বিগত 3 দিনে হঠাৎ করে আমার কাছে এই জিনিসটা মাথায় আসলো, এখন ইনজুরির কোনো নাই। যেমন ইংল্যান্ডের দলে কিন্তু ইনজুরির সমস্যা আছে, যেমন তাদের মিডফিল্ডের যে মূল অস্ত্র ডিক্লেন রাইস, তার কিন্তু ইনজুরির সমস্যা আছে। ইভেন নরওয়ের ম্যাচে ডিক্লেন রাইস যখন তুলে নেওয়া হলো, তখন কিন্তু পুরো টিম কম্বিনেশন ইংল্যান্ডের যে মিডফিল্ডের যে অবস্থা, সেটা কিন্তু পুরো নড়বড়ে হয়ে গেছিল, ঠিক আছে। সো ওইটা বুঝতে হবে। এদিক দিয়ে কারণে সব প্লেয়ারের ফিট রাখতেছে, বিশ্রাম দিচ্ছে, রেস্ট দিচ্ছে, প্লেয়াররা ফিট হচ্ছে, প্লেয়াররা দলের সাথে করতেছে। এখন আপনি ইংল্যান্ডের এগেনস্টে হয়তো ফার্স্ট হাফে হয়তো খুব বেশি চেঞ্জেস দলে দেখবেন না, এবং স্বাভাবিক ফুটবলই তারা খেলবে, ঠিক আছে। কিন্তু আপনি দেখতেই পারেন যে সেকেন্ড হাফে কোনো না কোনো একটা চমক সে দেখাই দিল। হয়তো সিমিওনে, লো চেলসো, বার্কো অ্যান্ড নিকো পাস, তারপর অ্যাজিগোল প্যালাসিওস, ফাকুন্দো মেদিনা, এগুলোতে দেখবেন আপনি কোনো না কোনো, তারপরে আরেকজন আছে সেনেসি। এগুলোর থেকে যদি আপনি 1-2জন প্লেয়ারদের যদি আপনি দেখেন, অবাক হওয়ার কিছু নয়, কারণ স্কালোনি সারপ্রাইজ করতে চাইবে। কারণ ইংল্যান্ড কিন্তু মূলত প্ল্যান করবে আপনার যে ওই যে সেট মিডফিল্ড আছে, যেটা যেমন এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো দি পল, তারপরে থিয়াগো আলমাদা, নিকো গঞ্জালেস, এদের নিয়ে প্ল্যান করবে। বাট স্কালোনি তো ভাই মাস্টার মাইন্ড বা সাইলেন্ট কিলার, সে হয়তো সারপ্রাইজ এলিমেন্ট দিয়েও দিতে পারে, যেটার জন্য আসলে ইংল্যান্ড প্রস্তুত ছিল না। তো আসলে ফ্যাক্টরটা আসলে এটাই যে আর্জেন্টিনা ইচ্ছা করেই বাজে খেলা খেলতেছে, ইচ্ছা করে, মানে ওদের স্বাভাবিক ফুটবলটা খেলতেছে না, বিকজ অফ দেয়ার কারেন্ট সিচুয়েশন। তাদের স্কোয়াডের বয়স, স্কোয়াডের ইনজুরির সমস্যা,
দিন শেষে কি জানেন, ফুটবলে এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে। আর এই যে স্কোয়াড যেটা আছে এটা ভাই ফুললি এক্সপিরিয়েন্সড, ঠিক আছে। নাহলে নরওয়ে এতদিন সেমিফাইনালে চলে আসতো, কিন্তু নরওয়ে তারুণ্যের উপর ভর করে কিন্তু কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলছে। কিন্তু নরওয়ের কাছে সেই পরিমাণ বিগ ম্যাচ বের করার মতো এক্সপিরিয়েন্স নাই, যার ফলে তারা আসলে টপকাইতে পারে নাই, ঠিক আছে। কিন্তু আর্জেন্টিনার কাছে সেই রকম এক্সপিরিয়েন্সটা আছে। অ্যান্ড ইংল্যান্ড কঠিন দল, ইংল্যান্ড ভালো ফর্মে আছে, তাদের বেলিংহাম আছে, গর্ডন আছে, হ্যারি কেইন যে ফর্মে আছে, সাকারে ভালো খেলতে দেখতেছি। এদিক দিয়ে আপনার হচ্ছে ডিফেন্সে দেখলাম, ডিফেন্সে একটু নড়বড়ের অবস্থা আছে, বাট তাদের মিডফিল্ডটা ভালো সাহায্য করতেছে। এদিক দিয়ে এলিয়ট অ্যান্ডারসন আছে, আর ডেকল্যান রাইস তো ভালো খেলতেছিল, এখন জানি না ইনজুরি কী অবস্থা, কী করবে না করবে। বাট সব মিলে বলা যায় যে না, ইংল্যান্ডও পরিপক্ক একটা দল, আর্জেন্টিনাও এক্সপিরিয়েন্সের দিক থেকে, টিম বন্ডিংয়ের দিক থেকে, সবচেয়ে বড় কথা মেন্টালিটির দিক থেকে অনেক বেশি এগিয়ে থাকবে। তো এখন দেখা যাক। আর এই দল আসলে এখনও ক্যাপেবল শিরোপা জেতার মতো। সো দেখা যাক কী হয়। অ্যান্ড দিন শেষ আসলে ফুটবলটা এনজয় করতেছি, সব কিছু দেখতেছি, ভালো লাগতেছে, একদম মারমার কাটকাট সেমিফাইনাল দেখবো। সো সব মিলে আসলে এই বিশ্বকাপটা worth it আসলে, এত রাত জেগে জেগে ফুটবল দেখা, এত কিছু করা। এখন দেখা যাক বাকিটা এখন কি হয়। মাঠের ফুটবলের দিন শেষে আসল কথাই বলে। তো আশা করি আর্জেন্টিনাও প্রস্তুত ইংল্যান্ডে ফেস করার জন্য, ইংল্যান্ডও টক্কর দেবে। বাট যেহেতু নিজের দল ভাই, আমি আসলে এইদিকে আর্জেন্টিনার আগে রাখবো। তো দেখা যাক, এবং সেমিফাইনালের পরে হয়তো আরেকবার আসবো ফাইনাল নিয়ে একটু গবেষণা করতে, আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে একটু গবেষণা করতে। তো এই তো, ভালো থাকেন, বাই বাই।